অভিনেতা না বলে আমাকে তখন ডাবি নেতা বলতে পারে। আচ্ছা, মানে আমি তখন বিভিন্ন আর্টিস্টদের ভয়েস ডাবিং করতাম। দেখো শ্রীকান্ত, যার কাছে অন্যায় করেছো তার কাছেই তোমায় ক্ষমা চাইতে হবে। প্রত্যেকেই খুব খুশি হয়েছে, আমাকে খুব তারিফ করেছে, পিঠ চাপড়েছে এবং বলেছে ডেফিনেটলি আমি পরের যে ছবি করব সেখানে তোমাকে আমি কাজ দেব। কেউ দেয়নি। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার। সিটি সিনেমায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সম্মান। আগামী কিছুটা সময় আপনাদের সঙ্গে থাকবো এবং যে বিষয়টাকে নিয়ে সঙ্গে থাকবো সেখানে না আমাদের একটা ছবি থাকবে এবং সেই ছবিটা সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে আমার তার কাছ থেকে ধার করতে হচ্ছে এবং সেই কথাগুলো যে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আমাদের সমস্ত পথ সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায় তখন প্রশ্নটা গিয়ে ঠেকে বোধহয় সেই ওপরওয়ালার কাছে এবং জানি না আমরা তিনি আছেন কি নেই, সেটাও একটা জায়গায় প্রশ্ন। এবং আমাদের চারিদিকে ঘুরতে থাকা মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন নিয়ে আজ প্রশ্ন নিয়ে আড্ডা মারবো। সঙ্গে রয়েছেন খরাজদা এবং রাজ, দুজনকেই স্বাগত জানাই সিটি সিনেমায়। আচ্ছা, যেটা জিজ্ঞেস করা প্রথমেই, যে এমন একটা বিষয় নিয়ে কাজ করা ভয় করেনি কোথাও অভিনেতা হিসেবে? দেখো, একটা জিনিস বলতে হবে, যে যেমন তুমি কবিতাটা বললে, হ্যাঁ, সেই কবিতাটা তুমি যেমন একটা প্রশ্ন রেখে গেলে না, হ্যাঁ, তুমি কিন্তু উত্তর পাওনি। উত্তর পাইনি তো। একদম ঠিক। ঠিক তেমনি বিষয়বস্তু কিছু কিছু থাকে যার উত্তর পাওয়া যায় না। ঠিক। কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় হ্যামার হওয়ার দরকার আছে। সময়োপযোগী যে ঘটনাগুলো ঘটে চলেছে তার অনেক উত্তরই আমরা পাই না, কিন্তু সেগুলো আবার রিমাইন্ড করে দেওয়া যে এই ভ্রান্তি, এই ভুল বা এই বিষয়গুলো যেন আবার কখনো না হয়, সেই জন্য এই প্রশ্নটা বারবার করে ঘুরে আসবে এবং তার উত্তর পাওয়া যাবে না জানি আমরা, কিন্তু আমাদের ভাবায় তো অবশ্যই এই ভাবার বিষয়টা নিয়েই কিন্তু এই ছবি। মিলনদার সম্পর্কে একটুখানি বলি। মানে মিলন ভৌমিক মানুষটা, এনার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়েছিল সে সময় আমি তখন অভিনেতা না বলে আমাকে তখন ডাবি নেতা বলতে পারে। আচ্ছা, মানে আমি তখন বিরাট ছবিতে সুযোগ পাই না, আমি ওই ছবিতে ডাবিং করি। আমি বিভিন্ন আর্টিস্টদের ভয়েস ডাবিং করতাম, অনেক শিল্পীর ডাবিং করেছি। তো মিলনদা আমাকে নিয়েছিলেন ডাবিংয়ের জন্য। বললো একটা ক্যারেক্টার আছে, এরকম ডাবিং করতে হবে। তো সেটা মনোজ মিত্রর ক্যারেক্টার। মনোজদা তখন বিদেশে গেছেন নাটকের শো করতে। এবারে ছবি রিলিজ টাইম এসে যাচ্ছে, মনোজদাকে পাওয়া যাচ্ছে না। তো তখন বলো যে মনোজদার ক্যারেক্টার ডাবিং করার জন্য কাকে পাওয়া যায়। তো তখন আরেকজন ডিরেক্টর, তার নাম বিদেশ সরকার, এনাদের ভীষণ সখ্যতা ছিল। আরেকজন ছিলেন প্রণব সমাজপতি, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাদের সঙ্গে খুব ওঠা বসা ছিল, আলাপ পরিচয় ছিল এগুলো। সেই পুরনো টেকনিশিয়ানের যখন চেহারা ছিল যেরকম, সেই সময়কার কথা বলছি। তো ওনারা বললেন এই ছেলেটাকে দিয়ে করানো যেতে পারে, এই কিন্তু এই আমি গেছিলাম প্রথম ওনার কাজ করতে। বিশ্বাস করো, সেই সময় যত সমস্ত ডিরেক্টরসদের সঙ্গে এই ছবির ডাবিংয়ের কাজ করেছি, প্রত্যেকেই খুব খুশি হয়েছে, আমাকে খুব তারিফ করেছে, পিঠ চাপড়েছে এবং বলেছে ডেফিনেটলি আমি পরের যে ছবি করব সেখানে তোমাকে আমি কাজ দেব। কেউ দেয়নি। এটা কত সাল, কোন সময়টা বলছেন? বহু আগের কথা বলছি। আচ্ছা, বহু আগে। ডাইনোসর বহু আগের কথা। হ্যাঁ, প্রায় আমার তখন গঙ্গ জানি এরকম সময়কার কথা বলছি আর কি। যাই হোক, জোকস আপার। কিন্তু ঘটনা হচ্ছে এটা প্রায় ধরো আমি বলছি 30 বছর আগের কথা, 30-35 বছর আগের কথা। তো সেবারে তখন এই যে ধরো এত মানুষ, এত ডিরেক্টর, এরা কেউ আমাকে কখনো কাজ দেয়নি। দ্য অনলি পার্সন, একমাত্র মিলন ভৌমিক আমাকে কিন্তু তার পরবর্তী ছবিতে ডেকে পাঠ দিয়েছেন। বেশ। এবং দ্যাট টাইম অনওয়ার্ডস অনেক ছবি মিলনদা করেছেন, অনেক ছবি করেছেন।
এবং প্রায় সব ছবিতেই উনি আমাকে কোনো না কোনো একটা চরিত্র দিতে চেয়েছেন। যদি আমি না পারি, যে আমি এই কারণে ব্যস্ত তাই আপনার ছবিটা করতে পারছি না, এটা ছাড়া আদারওয়াইজ মিলনদা কিন্তু আমাকে সব ছবিতেই উনি আমাকে একটা চরিত্রে কাস্টিং করেছেন। এর জন্যে এই একটা হাউসের প্রতি আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। এখানে এই গল্পটার বলার আগেও আমি বলছি যে একটা সময় একেবারেই যাকে বলে মনোরঞ্জন, যাকে বলে একেবারে পিওর কমার্শিয়াল ছবি, সেটাই কিন্তু মিলনদা করতেন, তাই না? তাই না? একদম একদম ঠিক। ওনার কাজের ধারায় তখন নাচ গান, হিরো হিরোইন যেরকম প্রেম ভালোবাসা এই সেই বা সাংসারিক নানান রকম যে সমস্ত বিষয় নিয়ে ওঠাপড়া নিয়ে যে সমস্ত ছবি আছে সে সমস্ত করতেন। যত উনি নিজে সময় যেরকম পেরিয়েছে, যত উনি পরিণত হয়েছেন, উনি ওনার কাজে যত দিন এগিয়েছে, ততই আস্তে আস্তে আমরা দেখেছি যে ওনার মানে গল্পের বিষয়বস্তুগুলো আস্তে আস্তে প্রচণ্ড একটা ভ্যালিড প্রশ্নে চলে যাচ্ছে। একটা খুব মানে তৎকালীন সামাজিক অবক্ষয়ের বিষয়টা ঠিক যেটা আমরা গ্রুপ থিয়েটারে করে থাকি, একটা এক্সপেরিমেন্টাল বিষয় নিয়ে আমরা একটা কোনো বিষয় নিয়ে করি। সেটা দেখো, ছবির মান নিয়ে কেউ কখনো কিচ্ছু বলতে পারে না যে আমি এই ছবি বানাই, এর চেয়ে ভালো ছবি আর কেউ বানাতে পারবেন, এ হয় না। তো যে যার নিজের মতন, যে ডিরেক্টর তার নিজের গল্পটি যেভাবে বলতে চান সেভাবে তিনি বলেন। তো এবার যেটা হয়েছে কি যে উনি তখন থেকে আস্তে আস্তে বিষয়বস্তুগুলোর মানে রকমটাকে আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করেছেন। সামাজিক অবক্ষয়ের অবস্থা কীরকম বা এগুলো কি দিকে যাচ্ছে, কোন দিকে মুভ করছে, সেগুলো দেখে, এবং যেটা এখন একদম জ্বলন্ত বিষয় সেই বিষয়টা নিয়ে উনি একটা ছবি করছেন। এটা আমার যখন আমি ইনফ্যাক্ট সত্যি বলছি এর আগের ছবি যখন করেছি তখন যে বিষয়বস্তুটা নিয়ে করেছিলেন সেটা হচ্ছে এই দেখো, এখন আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যে এই যে প্রচুর পরিমাণে ধরো গিয়ে নানান রকম ফ্রড ব্যাপারগুলো হচ্ছে, মিহিজাম তো জানোই তার মধ্যে একজন অন্যতম জায়গা। চাকরি সূত্রে আমি চিত্তরঞ্জনে চাকরি করতাম, সেই সূত্রে চিত্তরঞ্জন থেকে মিহিজামের মাঝে একটা বর্ডার আছে, সেই বর্ডারটা জাস্ট ক্রস করলেই মানে এটা ওয়েস্ট বেঙ্গল, ওটা বিহার। তো বিহার না, ঝাড়খণ্ড রাজার, তখনও ঝাড়খণ্ড হয়নি কিন্তু বিহারই ছিল। তো এই ক্রস করে গেলাম, মিহিজামে গেলাম, ওখান থেকে আমরা বাজার করে নিয়ে আসতাম। আচ্ছা, মিহিজাম থেকে সব বাজার টাজার করে নিয়ে আসতাম। তো এই মিহিজামে গেলে ওখানকার রকম সকমটা দেখতে বোঝা যেত যে এই জায়গা এরমই হতে পারে, মানে একটা কাঁটা তার পেরোলে সব বদলে যায়। একদম আগে আর পরে, একদম আগে চেহারাটা পুরোপুরি পুরো রকম বা চেহারাটাই পুরোপুরি কিন্তু পাল্টে যাচ্ছে। তো এই বিষয়বস্তু নিয়ে কাজ হচ্ছে, মিহিজামের বিষয়টা নিয়ে যে গল্প হয়ে যে একটা ছবি হবে। এবারে দেখো, কোন বাংলাতে দেখি এরকম কোনো কাজ পাওনি, তুমি খেয়াল করে দেখো। একদম ঠিক। মিলনদা কিন্তু এই বিষয়বস্তুটা নিয়ে একটা দুর্দান্ত ছবি করেছেন, দুর্দান্ত ছবি, এবং ওখানেও কিন্তু ওই প্রশ্নটা রেখে গেছেন যে এই যে এত এত ফ্রড হচ্ছে, এত কিছু ঘটনা যে ঘটছে, তার দায়টা কে নেবে? আমরা দায়ী, এটাই দেখাচ্ছেন। আপনি দায়ী, আপনি এত সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছেন, সে অ্যাপের মাধ্যমে আপনি টাকা তুলছেন, টাকা দিচ্ছেন, এই সমস্ত কাণ্ড কারখানা করছেন, এবং হ্যাঁ সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে, এবং অতএব একটা সময় যে আপনি এই খপ্পরে পড়বেন কে বা না জানে, দরকারি বিষয় ছিল। ঠিক তেমনি আজকে প্রশ্ন ছবিটা যখন আমরা করতে যাচ্ছি তখনও কিন্তু এটা প্রচন্ড একটা মানে জ্বলন্ত ইস্যু, কিন্তু যে ঘটনাটা হতে যাচ্ছে এই ব্যাপারটা প্রশ্নই থেকে যায়। এবং কোথাও গিয়ে আপনার কথা থেকে যেটুকু বুঝতে পারলাম যে আমরা নিজেদের আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, দায়ী কারা? আমরাই দায়ী আমাদের এই পরিস্থিতির জন্য। ওইখানেই কোশ্চেন করছি। প্রথম যখন বিষয়টা এলো আপনার কাছে, কিভাবে ভাবনা চিন্তা করলেন এরকম একটা বিষয়, সমাজের প্রতিচ্ছবি, সেই জায়গাটা প্রথম দিনের ভাবনা চিন্তাটা? আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন। আমি প্রথম আগে আমি ওর কাছে শুনতে চাই, ওদের পরিবারের বিষয় তো একদম বাবার মাথায় এটা এলো কি করে যে এই জিনিসটা মানে এটা নিয়ে ছবি করা হবে? মানে অ্যাকচুয়ালি বাবা সবসময় ভাবতে থাকে যে আজকের দিনে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কারেন্ট কি চলছে,
আর আমরা সবাই জানি যে আজকের দিনে কি ঘটেছে, একদম কি ঘটছে, আর আগামী দিনেও কি ঘটবে সেটাও হয়তো আমাদের একটু ভাবনা চিন্তার বলতে মধ্যে পারি আছে, না, এটা হ্যাঁ, হতে হ্যাঁ, পারে। হ্যাঁ। তো সেটাই ভাবছে মানুষকে তো জানানোর দরকার, তো ছবির মাধ্যমেই জানাই। আর বাবা যা ছবি করেছে মোটামুটি অলমোস্ট সব কমার্শিয়াল ছবি করেছে, চেষ্টা করেছে কমার্শিয়ালি সুন্দর গান রেখে, সুন্দর লোকেশনস রেখে, সুন্দর সুন্দর ভালো ভালো আর্টিস্ট রেখে কমার্শিয়ালি যদি ব্যাপারটা একটু লোককে জানানো যায়। ঠিক আর এই যে সাবজেক্টটা যেটা করা হয়েছে প্রশ্ন, এর অনেক উত্তর আছে, আবার অনেক উত্তর নেই। একদম কিছু কিছু উত্তর আছে ছবির মধ্যে, অনেকে অনেক কোশ্চেন করছে যে কেন কোশ্চেন, মানে কেন প্রশ্ন। হয়। আমি এটাই বলবো এই চ্যানেলের মাধ্যমে বা সবাইকে বলবো, এটা জানতে হলে হলে আসতে হবে, পুরো ছবিটা দেখতে হবে। আশা করছি ওর মধ্যেই কিছু হলেও তারা জানতে পারবে, যে যারা এখনো পর্যন্ত অনেক কিছু জানে না, রাইট, তথ্যগুলো এটা জানতে পারবে। অজানা অনেক তথ্যগুলো আছে, অনেক কিছু যেগুলো আছে। অন্তত জানতে পারে সেইটা। এইখানে আমি একটা জিনিস বলছি যে ওকে আমি খুব মানে একেবারেই ছোট থেকে দেখেছি, একদম ছোটতে দেখেছি। আস্তে আস্তে ওর অভিনয়ের ধারাটা এত পরিবর্তন হচ্ছে, এত অনেক অনেক বেশি মানে আস্তে আস্তে সাবলীল হচ্ছে, আরো সুন্দর হচ্ছে। সেটা সেটা খুব ডেফিনেটলি। খরচদার সাথে আমি অনেক কাজ করেছি এর আগে, খরচদা আমাকে শিখিয়েছে, ধরে ধরে শিখিয়েছে, এটাকে এইভাবে কর, এটাকে ওইভাবে কর। কিন্তু মানে সত্যি এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। এন্ড পায়েল এই মানে পায়েলকে যেভাবে আমরা দেখে এসেছি, ফুটফুটে কলেজ গার্ল, এরকম একটা ব্যাপার, কিন্তু এই যে ধরো এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা মানে এবার সে তার নিজের কেরিয়ার তৈরি করার জন্য লড়াই করছে, হ্যাঁ, ফ্যামিলিতে মেম্বার একমাত্র, ন্যাচারালি তার জন্য তার একটা অন্যরকম রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে, সেইটাকে রেখেও ক্যারেক্টারটাকে লিড করে গেছে। একদম ইজ মানে ডেফিনেটলি ভালো, ভালো বলতেই হবে। আপনার কাছে যেটা দুর্নীতি, আমাদের কাছে সেটা বিজনেস। আপনাদের বিজনেসটা যদি পেশেন্টের জীবনের বিনিময় হয়, তাহলে তো আমাকে ইন্টারফেয়ার করতেই হবে। আমার সবচেয়ে বেশি সুবিধা হয় এইখানে কাজ করতে, কারণ মিলনদা আমাকে না ক্যারেক্টারটা ভাবিয়ে দিল। দেখ তোর এই ক্যারেক্টারটা এই চায় এই ক্যারেক্টারটা। এবার এটা ভাবিয়ে দেওয়ার পর বলে, দেখ আমি কিন্তু তোকে মানে আমি চাইবো না যে অন স্ক্রিন একটা মিলন ভৌমিক ঘুরছে। একদম ঠিক, একদম ঠিক। আমি যা বলছি, আমি যেমন ভাবে বলছি, আমি যেমন ভাবে করছি, সেইটা আমি কিন্তু দেখতে চাই না। অন স্ক্রিন মিলন ভৌমিক ঘুরবে না, অন স্ক্রিন খরাজ মুখার্জি ঘুরবে। আমি তোকে ভাবিয়ে দেবো, এবার তুই তোর মতন করে কর। এই জিনিসটা, এটা মানে এই অ্যাক্সেসটা দেওয়া ন্যাচারালি পেলে পরে তখন সবাই, যে কোনো মানে শিল্পী কিন্তু তার অভিনয়ের জায়গাটা অনেক অনেক ভালোভাবে পারফর্ম করতে পারবে। আর্টিস্টকে ছেড়ে দেওয়া, একদম তুই তোর মতো কর, ফ্রি হ্যান্ড দেওয়া। এবং সেটা শুধু আমার ক্ষেত্রে না, ওর ক্ষেত্রেও তাই। আমাকে এই কোশ্চেনটা বলে আমি উত্তরই দিতাম। আসছি, আমি সেই প্রশ্নতেই আসছি। আর এবার ধরো আমার সঙ্গে ছিল তুলিকা। তুলিকার সঙ্গে মানে কাজ করতে পারার একটা এমন সুবিধা আছে না, তুলিকা বিষয়টা বুঝে নিলে পরে ওটার মধ্যে এমন ঢুকে যায় যেটা মানে ভাবা যায় না, মানে অসাধারণ পারফর্ম করে। এবং তখন নিজের কাজ করতে এত ভালো লাগে, এত সুবিধে হয়। মানে সঙ্গীতের পরিভাষায় বলতে গেলে একদম পাকা সঙ্গত আর কি, একদম প্যারালাল। সামনে আর্টিস্ট ভালো থাকলে ও দেখতে হয় না, প্র্যাকটিক্যালি হয়ে যায়। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমাদের আশেপাশের মানুষ যদি আমাদের সত্যি সত্যি সেই রকম ভাবে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে বোধহয় আমাদের জীবনে এগিয়ে যেতেও খুব সুবিধা। একদম একদম। যেটা খরাজদার কথা দিয়েই আসি, কিভাবে তৈরি হলেন, মানে কিভাবে তৈরি করলেন নিজেকে চরিত্রটা জানার পর? আপনি তো বললেন ফ্রি হ্যান্ড পেয়েছেন, আর উনি যেটা বললেন আপনি ম্যাচিওর হয়ে উঠছেন অভিনয়ের ক্ষেত্রে। আমি সত্যি কথা বলতে, আমাকে যখন এটা বলা হলো যে তুই এই রাজীবের এই ক্যারেক্টারটা তুই প্লে করছিস, তুই এটা কর, তো আমি তখন ডেফিনেটলি করবো। আমাকে বললো তুই তোর মতো ভাবে করবি, কাউকে কপি করবি না, কাউকে দেখবি না, নিজে যেরকম সেরকম করবি। বেশ, আমি সেরকমই চেষ্টা করেছি করার। এখন কতটুকু করতে পেরেছি সেটা ছবি রিলিজ হওয়ার পর, বা তোমরা ট্রেলার দেখেছো, তোমরাই যতটুকু দেখেছো বা গান দেখেছো তোমরাই বলতে পারবে। তবে চেষ্টা করেছি নিজের মতো ভাবে করার, কাউকে কপি না, কাউটা দেখে না, আমি আমার মতো ভাবে করেছি। এ নাও তোমার ল্যাব রিপোর্ট। যে কমপ্লেনটা তুমি করছো সেটা যদি একবার প্রুফ হয়, তাহলে কিন্তু ভূমিকম্প হবে। একটা মেয়ে যে যার ধরো গেল একটা বয়স হচ্ছে হয়তো ধরো 20-25-এর মধ্যে, তখন স্বাভাবিকভাবে বাপ মায়ের একটা টেনশন থাকে যে এই মেয়েটির সঙ্গে এই যে ছেলেটি চলছে ফিরছে, মিশছে, পড়াশোনা করছে, সবকিছুই যা কিছু,
কোনো রকম খারাপ কিছুতে চলে যাবে না তো, ঠিক। একটা কোনো কিছু খারাপ বিষয় হবে না তো। একদম। এবার তাকে কতটা মানে বিশ্বাসযোগ্য বলে মনে হয় বাবা মার কাছে। তো এ যেমন মানে সহজ হালকা একে অন্যের পেছনে লাগে, পায়েল কিন্তু আবার সেখানে একটু একটু সিরিয়াস, একটু মানে ওরকম একটা নিজেকে একটা ব্যারিয়ারের মধ্যে ও বেশি মজা মস্করাটাকে অতটা পছন্দ করে না। কোথায় অন্যায় হচ্ছে প্রতিবাদ করতে যাবে, ওই জিনিসটা কিন্তু ওর মধ্যে মানে ও মেনটেন করে ক্যারেক্টারটাকে করে গেছে। এ হচ্ছে কি বলতো সহজ মানুষ, তো সহজভাবে সেই জিনিসটাতে চলাফেরা বা ইত্যাদি যাবতীয় জিনিসটা কিন্তু করেছে। তো সেইভাবে জিনিসটাকে মেনটেন করে ক্যারেক্টারটাকে ইমপ্লিমেন্ট করে গেছে। তুলিকা একেবারেই যাকে বলে ঘরোয়া স্ত্রী, সে তার নিজের ইয়ে নিয়েই থাকে, সংসার নিয়েই থাকে। মিথ্যের রাজত্ব চিরকাল থাকে না স্যার। আপনাদের এখনো সময় হলো না জিজ্ঞাসাবাদ করা? আমি যে ক্যারেক্টারটা করেছি সেটা হচ্ছে যে লাভিং ফাদার, একদমই এরকম। তো মেয়েকে ভালোবাসি, মেয়ের যা সমস্ত ডিম্যান্ডস সেগুলোকে যতটা সম্ভব মানে পূর্ণ করার চেষ্টা করি, whereas মেয়েও কিন্তু বাবার ক্রাইসিস, অসুবিধা বা সংসারের কি কি সমস্যা সেগুলো মেয়ে বোঝে। অন্তত আমাদের এই সমাজেরই একটা প্রতিফলন, যেখানে মেয়ের সঙ্গে বাবার এবং বাবার সঙ্গে মেয়ের খুব সুন্দর এটা কিন্তু একটা সংসারের ভেতর একটা আলাদা সম্পর্ক থাকে, একদম সেটাই একদম ফুটে উঠেছে। একদম একদম। বাবা একটু বেশি অ্যাক্সেস দেয়, মা একটু কম, এইগুলো এবং সেটা ঠিক ছেলেদের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, মা একটু বেশি অ্যাক্সেস দেয়, বাবা একটু ব্রেকটা টেনে ধরে। হ্যাঁ, এইটা খুব সুন্দর কাজ করেছে। আর সেখানে মানে ও যে ক্যারেক্টারটা করছে একে কিন্তু অবাধ অ্যাক্সেস দিয়েছে এবং বুঝতে পেরেছে এই ছেলেটি কিন্তু কোনো কারণেই আমার মেয়ের জন্য ক্ষতিকর না। ঠিক। সে যার জন্য সে ঘরেও আসতো, খাওয়া দাওয়া করতো, সবকিছুই ইয়ার্কি ঠাট্টা মজা মস্করা সবই করতো। এবার যখন ধরা গেল ছবি আস্তে আস্তে এগোচ্ছে, এগোনোর পর যখন ছবি একটা মোড় নিল, গল্প গতি পেল, সেই গতি পেল। আমি গল্পটা বলতে চাইছি না এই কারণে, একদম সেইখানে কিন্তু এই ক্যারেক্টারটা তখন প্রবল ইম্পর্টেন্স হয়ে গেল। কারণ তখন কেন ঘটনাটা ঘটলো, কি কারণে ঘটনাটা ঘটলো, কি কারণে এরকম হলো, পেছনে এ আছে কি, পেছনে কি, এর পেছনে এ আছে কিনা, এগুলো সমস্ত এটাও কিন্তু একটা কোশ্চেন। তখন এ একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে গেল। আমাদের ক্যারেক্টারটা তো মানে হতাশ, এরকম একটা ক্যারেক্টার, কিন্তু এর ক্যারেক্টারটা তখন একটা প্রবল ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে গেল এবং সেটা ডেফিনেটলি গল্পটাকে সেভাবে লিড করে দাদা নিয়েও গেছেন। কিন্তু সিবিআই কেন এখনো তদন্ত শেষ করতে পারছে না বুঝতে পারছি না। অন্ধকার বাবা, চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করে গেছি। এখন গড নোজ মানে আমাদের চেষ্টার তো ত্রুটি ছিল না, এবং এমনও নয় যে ধরা গেল এই তথ্য ভিত্তিক কোনো ছবি যখন হয় বা ধরো একটা সোশ্যাল একটা অবক্ষয় সেটাকে দেখাবার জন্য যখন কোনো কিছু ছবি হয়, তখন লোকের কাছে এই জিনিসটা মনেই হতে পারে এই একটা গল্প বলতে আরম্ভ করেছে, এই একটা তথ্যভিত্তিক গল্প, লোকের ভালো লাগবে না লাগবে তা বা কেউ তো জানে না, কি হবে মানে তাতে না পাবো কোনো কিছু মজা না কিছু এরকম, তা কিন্তু না। আচ্ছা, পুরো সমস্তটাই কভার করা, গান, তোমার যে সময়গুলো মজার সেটা মজা, কমেডি যেখানে কমেডি, ফান যেখানে ফান, সমস্তটা কভার করা। মানে একটা ছবি তৈরি করতে যা যা লাগে পুরোটা সমস্ত, মানে ইটস আ কমার্শিয়াল ছবি। কিন্তু হ্যাঁ, একটা ডেফিনেটলি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক তথ্য দেওয়া আছে, সেইটা নিয়েই কিন্তু প্রশ্ন। ওই তোমার কথাতেই ফিরে যাচ্ছে, তুমি প্রথম কবিতাতে যে প্রশ্নটা রেখে গেছো সেই ব্যাপারটাকেই কিন্তু দাদারও এই পুরো জিনিসটা জানানো, অনেক অজানা তথ্য সেখানে পাওয়া গেছে, সেগুলো জানিয়ে দর্শকের কাছে সেই প্রশ্নটা ছুড়ে দিয়েছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই কারণেই আমার বারবার মনে হয় যে অন্তত এই ছবিটা দেখার জন্য একবার হলেও আসা উচিত। আচ্ছা, আমরা যদি একটু রিলিজের ডেটটা জানতে পারি। আগামী 25 তারিখে আমাদের এই ছবিটা রিলিজ হচ্ছে। ছবি রিলিজ 25 এপ্রিল 2025 এই ছবিটা রিলিজ হচ্ছে। হ্যাঁ, 25 এপ্রিল 2025 ছবি রিলিজ হচ্ছে। অতি অবশ্যই ছবিটা
হলে গিয়ে দেখুন, এনজয় করবেন, এক্সপেক্ট করি। আমরা থাকবো, আমরাও একসঙ্গে দেখবো। আসুন, দেখা হবে আপনাদের সঙ্গে। আচ্ছা, শেষ করার আগে শুধু একটা জিনিস বলবো খরাজদা, সমাজের মানুষ হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এই ছবিটা করতে গিয়ে এমন কিছু অনুভূতি হয়েছে যেটা সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করে নেওয়া যায়, যে আমাদের এইভাবে বাঁচতে হবে বা এই অনুভূতি দিয়ে আগামী দিনে এতটা সতর্ক থাকতে হবে? বেসিক ঘটনাটা বলছি কি জানো তো, এটা একটা না চোখে আঙুল দাদা হয়ে থাকার মতন, একদম চোখে আঙুল দাদা হয়ে থাকার মতন। কারণ আমরা দেখো, অনেক প্রশ্ন আছে। আমরা শিল্পীদের কাজ হচ্ছে কি জানো, যে আমরা এইরকম কোনো একটা ইস্যু বা এইরকম কোনো একটা বিষয় আমরা শুধু দর্শকদের সামনে তুলে ধরতে পারি। আমরা আমাদের অভিনয়ের মাধ্যমে, কেউ নাচের মাধ্যমে, কেউ কবিতা বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে বা সাহিত্যের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আমরা শিল্পী হিসেবে সেটাই করেছি। একদম ঠিক। প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিয়েছি, উত্তর আপনারা দেবেন। এই সমাজটাকে কেমনভাবে নিয়ে আমরা চলবো, আমাদের যে সমস্ত অবক্ষয় সেগুলোকে আমরা তার থেকে মুক্ত হব কি করে, এগুলোই ইস্যু। এগুলোই হচ্ছে ছোট ছোট ইস্যু, অনেক বড় হয়ে দাঁড়ায়। এগুলোই হচ্ছে ইস্যু। একদম। এবং আমাদের কাছে এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর থাক বা না থাক, আগামী সময় হয়তো প্রশ্ন নিয়ে আরো কিছু আড্ডা পাবো আমরা, অন্তত সিটি সিনেমার পর্দায়। খরাজদাকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় আমাদের দেওয়ার জন্য, আপনার বহুমূল্যবান সময়। আমার মতন একজন চেহারার লোক এখানে না থাকে, এখানে বরং নায়িকা থাকলে অনেক ভালো হবে। একদম, নায়িকা আসবে, ম্যাজিক হবে। হ্যাঁ, হবে কিছু ম্যাজিক হবে, তাকেও আমরা পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং শেষ করার আগে যেটা বলবো, যে যেটুকু আমাদের কাছে এই আলোচনা থেকে বা এই আড্ডা থেকে প্রতিফলিত হয়ে এলো, যে আমরা যেমনটা দেখতে চাইবো ঠিক তেমনটাই কিন্তু সমাজ আমাদের দেখবে বা দেখাবে, এবং সেখানেই কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে থাকছে। এবং প্রত্যেক দিনের জীবনে আমাদের সকালবেলা যেমন ঘুম থেকে উঠে নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করাতে হয়, রাত্রিরে শুতে যাওয়ার আগেও সেই আয়নার সামনেই দাঁড় করাতে হয়। এবং নিজের আয়নার সামনে নিজেকে দাঁড় করাতে পারছি কিনা। হ্যাঁ, বলুন। সুন্দর চমৎকার কথা আছে, বলছি না, এটা খুব সুন্দর কথা। বলছি যে তুমি বারবার আয়নাটাকেই মুছছো, ঠিক, তোমার ছবিটা ভালো করে দেখতে পাচ্ছ না, ময়লা তো তোমার মনে। একদম, তাই না? তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখা, যে আমি আমার সমাজটাকে কিভাবে সাজাচ্ছি, যেভাবে সাজাবো সেভাবেই কিন্তু আমরা সমাজটাকে পাবো। একদম, দায়িত্বটা আমাদের সঙ্গে একটু ইনক্লুড করে খুব খুব প্রাসঙ্গিক ভাবে মনে পড়ছে, এই যে তুমি তোমার আয়নাটাকে মুছছো, চৈতন্যদেবের একটা কথা আছে, চেত দর্পণ মার্জনম। এই যে নিজেদের মনের আয়নাকে প্রতি মুহূর্তে আমাদের মানে মার্জন করতে হয়, সেটাই কিন্তু বোধহয় প্রশ্ন বলে দিয়ে যাচ্ছে একদম। এবং সেখানেই ওই কথার প্রতিফলন থিয়েটারে লোকশিক্ষা হয়, এখন হয়তো সিনেমায় লোকশিক্ষা হচ্ছে। আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন, আর প্রশ্নগুলো চলতে থাকুক, উত্তরগুলো খুঁজতে থাকুন আপনারা, কারণ ম্যান ক্যানট লিভ আপন ব্রেড অ্যালোন। আমাদের এগিয়ে যেতে হবে, সমাজকে আরো সুন্দর করে তৈরি করতে হবে, এবং সেটা যদি এই প্রশ্নের মাধ্যমে ছোট ছোট ঘর থেকে তৈরি হয়, তাহলে বোধহয় ওই বিন্দু বিন্দু দিয়ে একদিন সিন্ধু তৈরি হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আবারও। আপনাদের দর্শকদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অন্য কোনো সময় অন্য কোনো ভাবে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন সিটি সিনেমার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।